আচ্ছা দেখো, আমাদের যেমন কথা ছিল পেডিগ্রি অ্যানালিসিস, আমরা পেডিগ্রি অ্যানালিসিস দিয়ে শুরু করব। তারপরে আমাদের জেনেটিক্স এর যেরকম বাকি আছে সেগুলো আমরা যতদূর করা যায় আজকে চেষ্টা করব। এখন পারিপার্শ্বিক পরিস্থিতি কতটা কি করতে দেবে সেটা এখন শিওর না। দেখো, পেডিগ্রি অ্যানালিসিস এর এই যে চারটা, হ্যাঁ দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পেডিগ্রি অ্যানালিসিস। তো প্রথম বিষয় হলো যে পেডিগ্রি অ্যানালিসিস কি এবং কেন করা হয়। এটাকে বাংলায় বলা হয় বংশ তালিকা। বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে, মানে যেটাকে আমরা মেনলি জেনেটিক কাউন্সিলিং বলি, সেই জেনেটিক কাউন্সিলিং করার ক্ষেত্রে এই পেডিগ্রি অ্যানালিসিস ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, জেনারেশন ওয়াইজ বিভিন্ন ধরনের যে রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে অ্যানালিসিস করা হয়, হয় জন্মের আগে অথবা জন্মের পরেও অ্যানালিসিস করে সেই রোগ সম্পর্কে সচেতন হওয়া যায়। যদি আগে থেকেই মানে হতে পারে এমন সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তার প্রিকশন নেওয়া হয়। এগুলোর জন্য পেডিগ্রি অ্যানালিসিস করা হয়। এক্ষেত্রে বাবার এবং মায়ের উভয়ের বংশের যে টোটাল ডেটা সেগুলোকে লাগবে। মানে এমন হলে হবে না যে বাবারা 6 ভাই, সাপোজ আগেকার দিনে বলছি, তো বাবার পাওয়া গেছে আরো 4 জনের পাওয়া গেছে, একজনের পাওয়া গেল না, এমন করে হবে না। আমার টোটাল ডেটা চাই। মায়ের ক্ষেত্রেও সেম। তার মানে এটা তুলনামূলক কিন্তু একটি কঠিন ব্যাপার। হ্যাঁ, কত দূর অব্দি টানা যায়। এবার বিষয় হলো যে পেডিগ্রি অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি মানে এক্স লিঙ্কড ইনহেরিটেন্স হয় তাহলে সেক্ষেত্রে ক্রিস ক্রস প্যাটার্ন ফলো করে। তাহলে সেক্ষেত্রে মিনিমাম একটা ক্রিস ক্রস পেতেই হবে, না হলে কিন্তু কিছু বোঝা যাবে না। কারণ মিনিমাম 3টে জেনারেশন না পেলে আমরা কখনোই অ্যানালিসিস করতে পারবো না। তার মানে মিনিমাম 3টে জেনারেশন আমার লাগবে, তাহলে পেডিগ্রি অ্যানালিসিস সম্ভব। তবে সেই 3টে জেনারেশনের ফুল ডেটা লাগবে। বোঝা গেল? এবার সমস্যাটা কোথায় সেটা হলো, আমি যদি একটু আগে থেকে শুরু করি তাহলে সমস্যা হবে। মানে যেহেতু আগেকার মানুষের এই সম্পর্কে তেমন জ্ঞান ছিল না, আগে টোটাল মানে এমনও মানে লোকজন আছে, বয়স্ক লোকজন, তাদেরকে যদি তাদের সন্তানদের টোটাল ডেটা চাওয়া হয় তাই দিতে পারবে না। মানে টোটাল মানে কতগুলো কনসিভ হয়েছিল, তার মধ্যে কতগুলো গর্ভাবস্থায় মারা গেছে, কতগুলো ল্যান্ড করেছিল, তারপরে এখন বেঁচে আছে কটা, তাদের সিকোয়েন্সটা হয়তো বলতে পারবে, মানে টোটাল মনে নাই। এমনও আছে যাদের ওই 14-15 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন দিয়ে কোন রকমের মানে প্রোটেক্টিভ মেজার ছিল না, হ্যান ত্যান ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সোজা কথা, বেশি গল্প করে লাভ নাই। পেডিগ্রি অ্যানালিসিস বিভিন্ন রোগ ডিটেকশনের ক্ষেত্রে কাজে লাগে। আমরা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস যে রোগগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলোর ক্ষেত্রে একটা কথা বারবার শুনে থাকি, জেনেটিক কাউন্সিলিং। সেই জেনেটিক কাউন্সিলিং এর জন্যই পেডিগ্রি অ্যানালিসিস লাগে। এবার আমি একটা সিট দিয়েছিলাম, পাশাপাশি এনসিআরটি তে রয়েছে এর পেডিগ্রি অ্যানালিসিসের শুরুতে যে ইন্ট্রোডাকশন, মানে যে সম্পর্কে আমার পরিচয় থাকতে হয়, না হলে আমি কিছু করতে পারবো না, সেগুলো সম্পর্কে আমি 2-4 কথা বলবো। দেখো, প্রথমত যে একটা পেডিগ্রি প্রত্যেকের কাছে নতুন কিছু নয়। এই যে পেডিগ্রি চার্ট আমরা দেখেছি, আর নিচে একটা কোশ্চেন আসবেই, পেডিগ্রি থেকে একটা কোশ্চেন থাকবেই। সুতরাং পেডিগ্রি মোটামুটি বলতে পারো তোমার কাছে একটা কমন কোশ্চেন, ঠিক আছে? জেনেটিক্স থেকে একটা কমন কোশ্চেন আমি পাচ্ছি পেডিগ্রি। ওকে, সেই জন্য জিনিসটা অনেকে কি হয়, অনেক স্টুডেন্ট কি হয় যে ব্যাপারটাতে ঢোকেই না, ওই জন্য মানে খুব সহজ একটি কোশ্চেন ছেড়ে চলে আসে। এটা একদমই শক্ত ব্যাপার নয়, শুধু অ্যানালিসিস কিভাবে করতে হয় সেটাকে একবার শিখে নিতে হবে, ব্যাস। বাকি ব্যাপারটা দেখবে সোজা, ঠিক আছে? সেই জন্য প্রথম থেকে একটু মন দিয়ে শুনতে হবে, ব্যাকগ্রাউন্ড নয়েজকে অ্যাভয়েড করেই শুনতে হবে। দেখো, প্রথমত এখানে প্রচুর কিছু আছে, এত কিছু লাগবে না।
আমি ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি একটা ছক, মানে যা একটা ম্যাক্সিমাম পেডিগ্রিতে থাকতে পারে। তাহলে মেলের ক্ষেত্রে স্কোয়ার, একটা ওভাল শেপে একটা শেপ থাকে যেটাকে ফিমেল ধরা হয়। তাহলে মেল ফিমেল প্রত্যেকের কাছে জানতে হবে। ওকে, আচ্ছা, এই মেল ফিমেল যদি পুরো মানে এনসার্কেল করা থাকে, এনসার্কেল বলবো না, যদি ডার্কেনিং করা থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাফেক্টেড উইথ স্প্রেড, মানে তারা রোগে আক্রান্ত। এবার যদি সেটাকে হাফ ডার্কেনিং করা থাকে কোনো জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় তুমি ধরেই নাও করা থাকবে না, কারণ সবই যদি করা থাকে তুমি কি বার করবে, তাই না? সুতরাং করা থাকে না। তাহলে মেল ফিমেলের সাইন আমাকে মনে রাখতে হবে। যদি ভিতরটা ডার্কেনিং করা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাফেক্টেড উইথ রেড, মানে রোগ হয়েছে। আর যদি হাফ ডার্কেনিং করা থাকে তাহলে সেটা কেরিয়ার। তবে হাফ ডার্কেনিং করা থাকবে না, কারণ কেরিয়ারের ক্ষেত্রে ইন্ডিকেশন দেওয়া থাকে না। ঠিক আছে, ওটাকে ডিটেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে ধরো যেখানে মানে লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছে না, মেল না ফিমেল, তার একটা সাইন থাকে, লাগবে না। অ্যাডপ্টেড যদি হয়, সে ওই ফ্যামিলির না, সুতরাং সেগুলো লাগে না। আচ্ছা, প্রেগনেন্সি লাগে না। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেটিং, মেলের সঙ্গে ফিমেল, অবশ্যই মেলের সঙ্গে ফিমেলের যদি একটা দাগ টানা থাকে তার মানে সেটা হলো মেটিং। তারপরে যদি দুটো দাগ টানা থাকবে না, মানে এখানে 5 থেকে 6টি জিনিস আমার লাগবে। দুটো দাগের ক্ষেত্রে কি হয়েছে, যে একবার বিয়ে হয়েছিল, তারপর তাদের মধ্যে একটু ছাড়াছাড়ি হয়ে গেছিল, দিয়ে তারপরে আবার মানে হয়েছে বনিবনা আর কি যাকে বলে, হ্যাঁ, দিয়ে আবার বিয়ে হয়েছে, মানে এরকম হতে পারে, অনেক হয়। হ্যাঁ, না, মানে মানে লিগালি ধরতে গেলে তার ডিভোর্স হয়েছে, যে পরে আবার ভুল বুঝতে পেরেছে, আবার পুরনো প্রেম জেগে উঠেছে, তারপরে আবার হয়তো বিয়ে করেছে। লাগবে না, সোজা কথায় একটাই কথা, লাগবে না। ঠিক আছে, এগুলো লাগবে না। এরপর সিবলিংস, আমরা জানি যে একটা দাগ থেকে ঝগড়াই থাকবে, তারা সব ভাই বোন। তাহলে সোজা কথায় একটা বক্স লাগছে, একটা লাগছে, এদের মধ্যে একটা দাগ থাকছে, এর মানে এর সঙ্গে এর বিয়ে হয়েছে, মিটিং। এবার এর যে সন্তানরা তারা এই লাইনে থাকবে, তারা সিবলিংস। এটা থাকবে। এবার মেল ফিমেল সেরকম করে হবে, এই কটা লাগছে। আচ্ছা, আর কি লাগবে? নাম্বার দেয়া থাকবে না, ডাইভোর্স থাকবে না, আচ্ছা, মিসক্যারেজে থাকবে না, হোমোজাইগোটিক মনোজাইগোটিক থাকবে না, নো অফস্প্রিং দেখানো থাকবে না, আর টু মেটিং থাকবে না, কিছু থাকবে না। মানে ওই মেল ফিমেল যদি রোগ হয় তাহলে ভেতরে ভর্তি করা থাকবে, নিজে দুটোর মধ্যে দাগ দেওয়া থাকবে, মানে মিটিং হয়েছে, এর সঙ্গে লাইনে যে কটা ভাগ হবে তারা হলো ভাই বোন বা সিবলিংস। এই মোটামুটি নিয়ে আমার শুরু হয়ে যাবে পেডিগ্রি অ্যানালিসিস। আর কিছু লাগবে না, আর যা ইচ্ছা দেবো। হ্যাঁ, মানে এর সঙ্গে এর বিয়ে হয়ে ডিভোর্স হয়েছে, দিয়ে ওর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক আছে, অন্য মহিলার সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক আছে, অন্য পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে, এই হলো বিষয়। দেখো, এবার সহজ ভাবে আমাদের ব্যাপারটা করতে হবে। সেটা হলো, প্রথমেই দেখো কিভাবে এই পেডিগ্রি অ্যানালিসিস করতে হয়। ঠিক আছে, সেটা হলো ডমিনেন্ট ট্রেট, রিসেসিভ ট্রেট। তাহলে এখানে টোটাল অপশন 5 রকমের অপশন থাকে। একটা হলো অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড ইনহেরিটেন্স, মানে এক্স লিঙ্কড অটোজোমাল, এক্স লিঙ্কড রিসেসিভ, আর ওয়াই লিঙ্কড। এই 5 রকমের টাইপ থাকে। তার মানে আমার ম্যাক্সিমাম অপশন এই ছকগুলোর ক্ষেত্রে 5 রকমের থাকতে পারে। ঠিক আছে, এর বাইরেও যে থাকতে পারে না তা নয়, কিন্তু 98% সম্ভাবনা এই 5 রকমের অপশন থেকেই একটি অপশন আমাদের আনসার করতে হবে। বোঝা গেল? আবার বলছি, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড ডমিনেন্ট, এক্স লিঙ্কড রিসেসিভ, আর ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। এই টোটাল 5 রকমের মোটামুটি ধারণা আনতে হবে আমার কাছে। তো ডমিনেন্ট ট্রেট তখন কখন আমরা বলি ডমিনেন্ট ট্রেট, যেটা দেখা যাবে যে ফিনোটাইপ অ্যাপিয়ার্স এভরি জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনে সেই ফিনোটাইপ শো করবে, মানে রোগটি হয়েছে সেটা দেখা যাবে, তখন সেটাকে আমরা ডমিনেন্ট ট্রেট ধরি, মানে কোনো জেনারেশনে বাদ যাবে না।
জেনারেশন, এই গোটা লাইনটা একটা জেনারেশন। আমাকে ভালো করে এখানে খেয়াল রাখতে হবে যে এই ভাগে কারা আছে। ধরো কথাই বলছি, এইটা এর আছে তো, এর সঙ্গে তাহলে এটা বাইরের, এ তো বাইরের, এই বংশের নয়। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে এখান থেকে যদি দেখা যায়, এখান থেকে দেখা গেল এরা তিনজন রয়েছে। এবার এদের ক্ষেত্রে রোগের বিষয়টা আমি ভাববো, এর ক্ষেত্রে রোগের বিষয়টা আমি কিন্তু এই জেনারেশনে আমাকে ভাবতে হচ্ছে না, কারণ ও তো বাইরের একজন ছেলে যে বিয়ে হচ্ছে। বোঝা গেল কি বলছি? তো সেই হিসাবে ব্যাপারটা ভাবতে হবে। এখানে তাহলে 1 নম্বর জেনারেশন হবে, এখানে তাহলে 2 নম্বর জেনারেশন হবে। বোঝা গেল কি বললাম? তাহলে ওই দাগ একটু খেয়াল রাখতে হবে, দাগটা নিয়ে, হ্যাঁ, যে কার সঙ্গে কার বিয়ে হচ্ছে, সে তো আর ওই বংশের হচ্ছে না সেই মুহূর্তে, তারপর থেকে আমি ধরবো। রিসেসিভ ট্রেট, ট্রেট হুইচ আর নট ডমিনেন্ট, মানে প্রত্যেকটা জেনারেশনে শো করাবে না। আচ্ছা, এরপরে দেখো আসবে এক্স লিঙ্কড ডমিনেন্ট অর রিসেসিভ ট্রেট ইজ নেভার পাসড ফ্রম ফাদার টু সন। বাবা থেকে ছেলেতে যাবে না রোগ, মা থেকে মেয়েতে রোগ যাবে না। তাহলে সেক্ষেত্রে এক্স লিঙ্ক হওয়ার প্রবণতা থাকবে। বাবা থেকে রোগ ছেলেতে যাবে না, মা থেকে মেয়েতে যাবে না, কারণ ক্রিস ক্রসের প্যাটার্নই হলো এরকম, যে বাবা থেকে মেয়েতে আর মা থেকে ছেলেতে, এবং এই রকমের সেক্স চেঞ্জ করতে করতে যাবে, যেটা কি আমরা ক্রিস ক্রস প্যাটার্ন বলি। তাহলে সেটা এক্স লিঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, আচ্ছা, আরো ব্যাপারটা কিরকম করে সলভ হবে, এগুলো একদমই মানে প্রথম 3টে হাইলাইটস দিয়েছি যাতে প্রথমেই ধারণাটা আসে। এরপর অটোজোমাল ডমিনেন্ট কখন হবে? when father transferred disease to his son, it is always an autosomal trait. বাবা থেকে ছেলেতে যদি রোগ যায় তাহলে সেটি অটোজোমাল ট্রেটের মধ্যে আসে। হ্যাঁ, একই ধরনের, ঠিক আছে। আচ্ছা, ওটা ছাড়াও একটা অন্য রুলস আছে, সেটা বলছি। অ্যাফেক্টেড প্যারেন্টস ক্যান হ্যাভ আনএফেক্টেড চিলড্রেন, মানে বাবা কিংবা মায়ের রোগ হয়েছে অথচ সন্তানদের রোগ হয়নি, এমন থাকতেই পারে। বাবা বা মায়ের, দুজনেরই বলিনি কিন্তু, বাবা বা মায়ের রোগ হয়েছে অথচ ছেলেদের রোগ নেই, এমন হতে পারে। ধরো থ্যালাসেমিয়া, আমরা ধরো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ধরো বাবার ক্ষেত্রে রোগ আছে, আমরা ধরলাম থ্যাল প্লাস, এটাকে আমরা ধরছি যে এটা মিউটেটেড জিন, মানে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। এর সঙ্গে ধরো থ্যালাসেমিয়া নেই, মানে নর্মাল একটি মহিলার বিয়ে হলো সাপোজ, তাহলে এখানে থ্যালাসেমিয়া নিয়ে কেউ আসছে না। তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাবা কিংবা মায়ের থ্যালাসেমিয়ায় আক্রান্ত নয় এমন সন্তান হতেই পারে, দেখাচ্ছে, নাও হতে পারে। ঠিক আছে, তাহলে সেই জায়গায় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সেখানে অটোজোমাল ট্রেট হতে পারে। সবকটা জায়গা করে নিয়ে ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু অসুবিধা হবে শুরুতে। 3 নম্বর কি বলা হচ্ছে? পেডিগ্রি অফ অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার্স so affected males and females in which each generation and also so affected men or women transmitting the condition or to equal proportion of their sons and daughters. মানে অটোজোমাল ট্রেটের ক্ষেত্রে কি হয় না, একটা মেল ফিমেলের মধ্যে না একটা একটা ব্যালেন্স দেখা যায়। মানে এগুলো, এই 3 নম্বর ফর্মুলাটা কোনো ডাইরেক্ট ফর্মুলা নয় যেটা তুমি দেখে বুঝতে পারবে, এগুলো প্র্যাকটিস করতে করতে চোখের দেখাই চলে আসবে আস্তে আস্তে। মানে এটাকে অভ্যাসে রাখলে চোখে দেখবে, বুঝে যাবে যে মেল ফিমেলের একটা রেশিও কোথায় বেশি মনে হচ্ছে বা কম মনে হচ্ছে। যেখানে ইকুয়াল মনে হচ্ছে সাধারণত সেই ক্ষেত্রে অটোজোমাল ট্রেটে আসে। ঠিক আছে, আর 4 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, ডোন্ট স্কিপ জেনারেশন। কোনো স্কিপিং জেনারেশন থাকবে না, যেটা এখানে প্রথমেই শুরুতে বলা হচ্ছিল যে দ্য ফিনোটাইপ অ্যাপিয়ার্স এভরি জেনারেশন। তার মানেই হলো ডোন্ট স্কিপ জেনারেশন, কোনো স্কিপিং জেনারেশন থাকবে না। মানে কোনো একটা জেনারেশনে রোগটি নেই এমন হবে না। মানে এখানে যদি রোগটা আছে, ধরো সাপোজ আমি এখানে ধরো রোগটাকে করলাম, তার মানে কি এই জেনারেশন ক্ষেত্রেও রোগটা আছে, আবার এই জেনারেশনও দুজনে দেখা যাচ্ছে রোগটা হয়েছে, এরকম কথা বলা হচ্ছে। সেখানে স্কিপিং জেনারেশন নাই, তাহলে সেক্ষেত্রে অটোজোমাল হবে। ঠিক আছে,
এবার নেক্সট দেখো, অটোজোমাল ডমিনেন্ট হলো। অটোজোমাল রিসেসিভ হওয়ার কখন কি রয়েছে শর্ত? দেয়ার ইজ স্কিপিং অফ জেনারেশন। মানে দেখা গেল যে এখানে এই জায়গায় কোনো রোগ হয়নি, সাপোজ দেখা গেল যে এখানে এসে ধরো রোগ হয়েছে, এখানে এসে রোগ হয়েছে, তাহলে 2 নম্বর জেনারেশনটা স্কিপিং জেনারেশন রয়েছে, মানে স্কিপ করে গেছে, এই জেনারেশনে কোনো রোগ দেখা যাচ্ছে না, তাহলেই তো রিসেসিভ হওয়ার সম্ভাবনা থাকে না, মানে বাহক, এটা কেরিয়ার রয়েছে, সেজন্য আমরা বুঝতে পারছি না। এবার যদি এও কেরিয়ার হয় এও কেরিয়ার হয়, তাহলে এক্ষেত্রে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস দেখতে পাই এরকম কেস, বোঝা গেল? যদি ওটা এক্স লিঙ্কড, আমি ওটা বলিনি, আমি যেহেতু ওই 3টে রোগ আমাদের সিলেবাসে আছে, ওর বাইরে তো আমাদের নলেজ সীমিত, সেই জন্য বাইরের কোনো এক্সাম্পল নিয়ে এলে মানে হঠাৎ করে বুঝতে পারবো এমন আমি আশা রাখছি না। সেই জন্য ওই উদাহরণগুলোকে বারবার টেনে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে কিছু না হওয়ার পরও এখানে রোগ হওয়া, যার মানে এটাই দাঁড়ায় যে বাবা মা দুজনেই অথবা একজন অ্যাটলিস্ট কেরিয়ার আছে, তারপরে রোগটা হয়েছে, বোঝা গেল? তার মানে সেক্ষেত্রে স্কিপিং জেনারেশন থাকবে। যদি রিসেসিভ হতে হয় তাহলে স্কিপিং জেনারেশন থাকতে হবে। আচ্ছা, unaffected parents can give affected children. Unaffected parents can get affected children. বাবা মায়ের রোগ নেই অথচ বাচ্চার রোগ হয়েছে, এমন হতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অটোজোমাল রিসেসিভ ধরবো। এগুলো শুনতেও যতটা লাগছে না, এরপরে যখন প্রবলেমটা সলভ করব কিভাবে করতে হয় বলবো, তখন দেখবো পুরো ইজি হয়ে গেছে। এক্স লিঙ্ক ডমিনেন্ট তখন আমরা ধরবো the disorder never transfer to father to son, never transfer from father to son। তাহলে বাবা থেকে মাতে যাবে না এবং মা থেকে মেয়েতে যাবে না, ঠিক আছে? বাবা থেকে ছেলেতে যাবে না, মা থেকে মেয়েতে যাবে না, এই ধরনের যদি হয় তাহলে এক্স লিঙ্কড ডমিনেন্ট হতে পারে বা হয়। আর ডি রুল ফলো করবে, কিরকম? সেটা হলো ডমিনেন্ট ডিজিজ ড্যাড থাকবে, তার ডিজিজ ডটার থাকবে। ওটাই বলা হচ্ছে যে বাবার ক্ষেত্রে রোগ হয়েছে, তার ক্ষেত্রে অ্যাফেক্টেড মানে ফিমেল থাকবে আর কি, মানে ডটার থাকবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেটাকে এক্স লিঙ্কড ডমিনেন্ট বলা হবে। এবার রিসেসিভ কখন, এক্স লিঙ্কড রিসেসিভ কখন? মেলস আর মোর অ্যাফেক্টেড দ্যান ফিমেলস। কেন হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস দেখেছি আমরা, প্রায় ধরো দেখা যাচ্ছে যে 10 কোটি মহিলার মধ্যে যেখানে একজনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে মানে প্রতি 1000-এ একজন মেলের রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ফিমেলের রোগটি প্রায় হয়ই না, কারণ আমরা জানি, সেটা আমরা নিয়ে পরে আলোচনা করছি। তাহলে দেখা যাবে মেলের মধ্যে যদি দেখা যায় যে এক ঝলক তাকিয়ে দেখতে পাচ্ছ যে মেলদের মধ্যে রোগটি হওয়ার মানে রোগটি বেশি দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাথায় আনতে হবে যেটা এক্স মানে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার কিছু একটা দেখানো হয়েছে এখানে, ঠিক আছে? কারণ না ফিমেলের থেকে মেলের বেশি রোগটা হওয়ার ব্যাপার রয়েছে। আমরা আগে যেমন এখানে বলছিলাম অটোজোমাল ডমিনেন্টে যে মেল ফিমেলের সমান হওয়ার একটা ব্যাপার স্যাপার রয়েছে, এমন নয় যে গুণে গুণে সমান করতে হবে, এমন নয়। মানে যদি বেশি বেশি রোগ দেওয়া এরকম থাকে, কোন একটা ছকে বেশি বেশি এরকম দেওয়া থাকে, তাহলে সেখানে দেখে একবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে যে মেল আর ফিমেলদের মধ্যে কেমন রেশিও আসছে। যদি দেখা যায় যে মেলের দিকে পাল্লা ভারী আর কি, তাহলে সেক্ষেত্রে হতে পারে, এগুলো সবই হতে পারে এখনো, যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, যেহেতু এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার মেলদের বেশি দেখা যায়। ওকে, আচ্ছা, ডিজিজ ট্রেন্ডস টু ট্রান্সফার ফ্রম মাদার টু সন অ্যান্ড ফাদার টু ডটার। এক্স লিঙ্কড মানে ক্রিস ক্রস দেখাবে, সেটা ডমিনেন্টই হোক বা রিসেসিভই হোক, ক্রিস ক্রস তো দেখাবেই। আর ডিজিজ নেভার ট্রান্সফার ফ্রম ফাদার টু সন, সেই একই ব্যাপার, যে বাবা থেকে ছেলেতে রোগ যাবে না, মা থেকে মেয়েতে রোগ যাবে না, ঠিক আছে? এই পর্যন্ত পড়ে যা হলো তাতে যা বুঝলাম, কিন্তু আসল জিনিস আছে হাউ টু রিড পেডিগ্রি, কিভাবে পেডিগ্রি পড়তে হয়, কিভাবে পড়তে হয় সেটা হলো যখনই আমার কাছে কোনো, আচ্ছা যেটা বলছিলাম যে এই প্র্যাকটিস সেটটা আজকে হয়ে যাওয়ার পর এই প্র্যাকটিস সেটটা দেবো, ঠিক আছে? এর মধ্যে মোট 17টা মতো আছে, হ্যাঁ, তার মধ্যে তো 2-1টা কমন হবে, যে ওই 14টা মতো মোটামুটি আসবে, হ্যাঁ, এটা তোমাদের করতে হবে। আর এই যে প্রত্যেকটা জায়গাতে 4টে করে অপশন আমরা পাচ্ছি, সেই অপশন থেকে আমাদের পড়াটা শুরু করতে হবে। আমাদের কাজ হলো অপশন থেকে পড়াটা শুরু। এবার কিভাবে দেখো, প্রথমেই দেখতে হবে যে এক্স লিঙ্কড অর নট। ধরো
চারটে অপশন আছে, সেই অপশনে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, চারটে অপশন আছে। এবার এই চারটে অপশনের মধ্যে আমি কোন জায়গা থেকে পড়া শুরু করব? আমি অবভিয়াসলি 1 নম্বরে যদি অটোজোমাল ডমিনেন্ট থাকে আমি পড়া শুরু করব না। আমি যাই আসুক, আমার কাজ হবে প্রথমেই এক্স লিঙ্কড অর নট এটা আগে বের করে নেওয়া, কারণ এটা অনেক সহজ। ঠিক আছে, এক্স লিঙ্কড অর নট এটা বের করা অনেক সহজ, সেই জন্য আগে আমি ওটাই ফোকাস করব। ঠিক আছে, তাহলে যদি এক্স লিঙ্কড অর নট, তাহলে কি করে বুঝবো? মেল ট্রান্সমিটস দ্য ডিজিজ টু ফিমেল, আগেই বলা হলো যে মেল থেকে ফিমেলে যাবে। যদি এমন আছে যে ফিমেল ট্রান্সমিট ডিজিজ টু মেল, এমন হচ্ছে, এবং মেল শুড নট ট্রান্সমিট টু মেল, তাহলে এটা এক্স লিঙ্কড। তাহলে প্রথমেই এটা বুঝতে আমাদের কাছে অনেক সহজ যে এরকম আসছে কিনা। যদি এরকম হয়ে যায় তাহলে আমার কোনো ঝামেলাই নেই, সেই জায়গায় ডাইরেক্টলি আমি এক্স লিঙ্কে আটকে যাব। যদি এরকম হয় তাহলে এক্স লিঙ্কে আটকে যাব, আমি আর ওইদিকে যাব না, মানে আমাকে মানে অটোজোমালে যেতেই হবে না। ঠিক আছে, তা দুটো অপশন বাদ চলে গেল ওখানে। এরপর লুক ডমিনেন্ট অর রিসেসিভ, তাহলে যদি দুটো অপশনই আমি আটকে গেলাম তাহলে এক্স লিঙ্কে ডমিনেন্ট না রিসেসিভ সেটা খুঁজতে হবে। যদি ওয়ান অর বোথ প্যারেন্টস আর অ্যাফেক্টেড, ভালো করে মন দিয়ে শুনবে, ওয়ান অর বোথ প্যারেন্টস আর অ্যাফেক্টেড অ্যান্ড ট্রান্সমিট দ্য ডিজিজ টু চিলড্রেন, তাহলে সেটা ডমিনেন্ট হয়ে যাবে। যদি একটা অথবা দুজন, বাবা মায়ের মধ্যে একজন অথবা দুজনই এফেক্টেড হয় এবং সেটা চিলড্রেনকেও এফেক্ট করেছে, যদি এরকম হয় তাহলে সেটা অবভিয়াসলি ডমিনেন্ট ট্রেট হয়ে যাবে। মানে বাবা মার মধ্যে একজনের রোগ আছে, আবার বাচ্চার ক্ষেত্রেও দেখছি একজন রোগে আক্রান্ত, একজন 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 হলেও হবে, একজন। এবং যেহেতু মেল থেকে ফিমেল, ফিমেল থেকে মেলের একটা ব্যাপার রয়েছে, তাহলে আমাকে ওইটা মুছে দিতে হলো ওই জন্য, কারণ ক্রিস ক্রসটা আনতে হবে। সেই জন্য এটা এই প্যাটার্নটা আপাতত এক্স লিঙ্কের দিকে যাচ্ছে এবং ডমিনেন্টের দিকে যাচ্ছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে ফিমেল থেকে রোগটি ফিমেলে আসেনি, ফিমেল থেকে রোগটি মেলে এসছে, এবং এই জেনারেশনেও আছে, এই জেনারেশনেও আছে। আর নন স্কিপিং জেনারেশন, কোনো স্কিপিং জেনারেশন নাই, তাহলে সেক্ষেত্রে এটি অটোজোমাল এক্স লিঙ্কড ডমিনেন্ট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। যদি আরো থাকে, দুটো জেনারেশনের কাজ মিটবে না, আমার আরো জেনারেশন চাই, সেই জন্য তো এত এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পল গুলো দেখে আমি বুঝতে পারবো যে যদি আরো থাকে নিচের দিকে, তাহলে সেখানেও আমাকে ট্রেডটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, মানে ডমিনেন্ট রিসেসিভ খোঁজার ক্ষেত্রে আর কি, প্যারেন্টস আর নট অ্যাফেক্টেড বাট চিলড্রেনস আর অ্যাফেক্টেড। যদি এমন হয় যে বাবা বা মায়ের ক্ষেত্রে রোগ নাই অথচ দেখা যাচ্ছে বাচ্চার ক্ষেত্রে রোগ রয়েছে, ঠিক আছে, তাহলে সেটা তোমার রিসেসিভ বলা হচ্ছে। ওই জন্যই আগে এক্স লিঙ্কড কিনা খুঁজে বার করতে হবে, ভালো করে বুঝতে হবে। এর জন্য অপেক্ষা করতে হবে এক্সাম্পল গুলো পর্যন্ত, ঠিক আছে, সবটা অপেক্ষা করতে হবে একসঙ্গে, যে সবটা বোঝার পর যদি না বোঝা যায় তাহলে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে ধরো এই পর্যন্ত এসে তাহলে স্কিপিং জেনারেশন রয়েছে, তাহলে রিসেসিভ, তাহলে অটোজোমাল না এক্স লিঙ্কড আমি তো আর বুঝতে পারছি না, কারণ আমি তো এখানে ক্রিস ক্রসের কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তার জন্য আরো জেনারেশন দরকার আছে, বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর নিয়ম যেটা, সেটা হলো, তাহলে প্রথম আমার কাজ কি, যে এক্স লিঙ্কড অর নট এটা খুঁজে বের করা। তাহলে যদি এক্স লিঙ্কড হয়ে গেল তাহলে অটোজোমালে দুটো বাদ চলে গেল, আর যদি এক্স লিঙ্ক না হলো তাহলে অটোজোমালই হলো। তাহলে অটোজোমালের জন্য আমাকে খুঁজতে হচ্ছে না আর কিছু, শুধু এক্স লিঙ্ক কিনা খুঁজতে হবে, হলে ভালো এক্স লিঙ্ক, না হলে অটোজোমাল। ক্লিয়ার? সেটা পরে, ঠিক আছে। ওয়াই লিঙ্ক তো চোখ বুঝে বলা যাবে, মানে একবার দেখি বোঝা যাবে। ওয়াই লিঙ্ক কোনো ঝামেলাই নেই, ওই হারে চোখ বুঝে বোঝা গেল। 4টে নিয়ে ঝামেলা, 5 নম্বরটা নিয়ে কোনো ঝামেলাই নাই। ওকে, তাহলে প্রথম আবার বলছি যে অটোজোমাল না, মানে এক্স লিঙ্কড অর নট এটা খুঁজতে হবে আমাকে। এক্স লিঙ্কড হলে 4টে অপশনের মধ্যে দুটো বাদ, আর যদি এক্স লিঙ্ক নাও হয় তাহলেও দুটো বাদ, দুটো তো এমনিই বাদ যাবে প্রথমেই। বোঝা গেল? এবার কাজ হলো যাই বেরিয়েছে তার ডমিনেন্ট না রিসেসিভ, তাহলে ওর জন্য এই সেকেন্ড রুলটা আমরা ফলো করব। তাহলে আমরা যা বেরিয়েছিল তার ডমিনেন্ট রিসেসিভটা বেরিয়ে যাবে, তাহলে 4টে অপশন 4টেই কমপ্লিট, দুটো ফর্মুলাতেই 4টে অপশন কমপ্লিট। না বুঝলে আবার একবার বলছি, যে প্রথম আমার কাজ হলো এক্স লিঙ্কড অর নট এটা বের করা, অটোজোমাল কিনা আমি মাথায় ভাববোই না,
আমি এক্স লিঙ্কড অর নট এটা ভাববো, যদি এক্স লিঙ্কড হলো ভালো, নাহলে অটোজোমাল। চলো অটোজোমাল। এরপর দুটো অপশন বাদ চলে গেল। এবার ডমিনেন্ট রিসেসিভ ভাববো। তাহলে ডমিনেন্ট রিসেসিভের দুটো এখানে ফর্মুলা বলা আছে, সেই দুটো কে মানছে দেখবো। যদি যে মানবে চলে গেল ওখানে, হলো। তাহলে চারটে অপশনকে আমরা দুটো ফর্মুলা দিয়ে কমপ্লিট করতে পারছি। এবার রইলো বাকি ওয়াই। ওয়াই তো একদম স্পষ্ট ব্যাপার, কারণ সেখানে মেল থেকে শুধু মেলে, যেমন ওয়াই এর ক্ষেত্রে এই যে কিছু দেখার নাই, ওই যে বললাম না চোখ বুঝে, কারণ দেখো সব মেল কোটা অ্যাফেক্টেড। তো ওয়াই লিঙ্ক ছাড়া কি হতে পারে, কারণ ওয়াই লিঙ্কে মেল থেকে শুধু মেলেই যায়, কারণ ফিমেলদের মধ্যে এই রোগের কোনো বিষয় নাই, কারণ ওয়াই এর মধ্যে জিনটি রয়েছে যা একমাত্র মেল তার পুত্র সন্তানকে দিতে পারে, তাই তো। তাহলে সেক্ষেত্রে ওয়াই একমাত্র মেলদের থাকে, আর সেই জন্য ওই রোগটি একমাত্র মেলদেরই হয়। সেই জন্য কোনো ফিমেল যদি এখানে না আসে চার্টে, তাহলে আমার বেশি কিচ্ছু দেখার দরকার নাই, পুরো ওয়াই লিঙ্কড। কারণ এটার ক্ষেত্রে দেখে আর দ্বিতীয় কোনো অপশন মাথায় আসবে না, কারণ শুধুমাত্র মেলরা এখানে এফেক্টেড। সুতরাং কে জেনারেশন, কে স্কিপ, কে এই ওই সেই কিছু দেখার দরকার নাই, এটা ওই জন্য বললাম চোখ বুঝে ওয়াই হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম 5টা অপশন, তার 5টা অপশনের এই 5টি মানে। এইবার আমরা দু তিনটে উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। কিরকম দেখো, প্রথমে এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এই সব জিনিস থাকবে না, বারবার বলছি, এই যে এফেক্টেড মেল, এফেক্টেড ফিমেল, এগুলো তো থাকবে না এখানে। আর ওই হাফ হাফ গুলোও থাকবে না, মানে কিছুই থাকবে না, কারণ তোমার কাছে অনেক সহজ হয়ে গেল ব্যাপারটা, তাই না, কিছু থাকবে না। তাহলে সেটা নিয়ে আমাকে ব্যাপারটা কি করে এটাকে আমি পড়বো, তাহলে যেমন করে আমরা বললাম যে এক্স লিঙ্কড অর নট খুঁজতে হবে, যেমন আমরা রুলসে বললাম আমরা প্রথম খুঁজবো এক্স লিঙ্কড অর নট। তাহলে এখানে দেখো মেল ট্রান্সমিট দ্য ডিজিজ টু ফিমেল, ইয়েস মেল ট্রান্সমিট টু ফিমেল। দেখো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে মেল ট্রান্সমিট টু ফিমেল, দেখো এখানে দেখো, দেখো এখানে মেল ট্রান্সমিট টু ফিমেল। আমরা বলেছি ওই জন্য যে একটা দুটো জেনারেশন দেখলে হবে না, আমাকে আরো একটু নিচের দিকে নিচে নেমে আসতে হচ্ছে। তাহলে এই টোটাল চারটায় আমাকে একটু খেয়াল রাখতে হবে যে মেল কি ফিমেলকে ট্রান্সফার করছে। যদি উত্তর ইয়েস হয় তাহলে চলো এক্স লিঙ্কের দিকে থাকছে পাল্লা ভারী। আচ্ছা, ফিমেল ট্রান্সমিট ডিজিজ টু মেল, ফিমেল থেকে কি মেলে আসছে, তুমি এখনই বলবে স্যার ফিমেল থেকে তো ফিমেলও এসছে, দেখার দরকার নেই ফিমেল থেকে কি মেলে এসছে, এটা দেখো তুমি আগে এসছে। তো চলো এক্স লিঙ্কড। আর আর এক মিনিট, ফিমেল থেকে এখানে ডিজিজ টু মেল, ইয়েস। আর 3 নম্বর হচ্ছে মেল ডাজ নট ট্রান্সমিট দ্য ডিজিজ টু মেল, সেখানে নো রয়েছে, 3 নম্বরটা নো রয়েছে। দেখো যেখানে মেল থেকে মেলে ট্রান্সমিট করছে না, ঠিক আছে ঠিক আছে, এখানে এখানে এটা ভুল আছে, সো ইট ইজ এক্স লিঙ্কড, মানে এখানে নট বসে গেছে, এটা এক্স লিঙ্কড। মেল ট্রান্সমিট দ্য ডিজিজ টু ফিমেল, মেল ট্রান্সমিট টু ডিজিজ ফিমেল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফিমেল ট্রান্সমিট ডিজিজ টু মেল, ফিমেল ট্রান্সমিট ডিজিজ টু মেল, ঠিক আছে, ইয়েস। মেল ডাজ নট ট্রান্সমিট টু মেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ তো মানে ইট ইজ নট এক্স লিঙ্কড, ঠিকই আছে, নট এক্স লিঙ্কড। এবার ডমিনেন্ট না রিসেসিভ সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওয়ান অর বোথ প্যারেন্টস আর অ্যাফেক্টেড এন্ড ট্রান্সমিট দ্য ডিজিজ টু চিলড্রেন, ইয়েস, সো ইজ ডমিনেন্ট। যেহেতু এখানে ওয়ান অর বোথ প্যারেন্টস আর অ্যাফেক্টেড এন্ড ট্রান্সমিট দ্য ডিজিজ টু চিলড্রেন, একটা অথবা দুটো, দেখো আমরা এখানেই দেখতে পাচ্ছি একটা বা দুটো, একজন অ্যাফেক্টেড, তার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাফেক্টেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে ডমিনেন্ট হবে। আর যেহেতু ইফ মেল হলো না, প্যারেন্টস আর নট অ্যাফেক্টেড বাট চিলড্রেনস আর অ্যাফেক্টেড, মানে এরকম কোনো জায়গা নেই যে প্যারেন্টস অ্যাফেক্টেড নয় অথচ চিলড্রেনস অ্যাফেক্টেড হয়ে গেছে, এমন নেই। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি এটা রিসেসিভ নয়, এটা রিসেসিভ নয়, তোমরা ডমিনেন্ট। কারণ হ্যাঁ দেখো এটা তো শেখার জন্য হচ্ছে, সেই জন্য এই অপশন গুলো দিতে হচ্ছে, যেহেতু এটা শেখার জন্য হচ্ছে, নাহলে এটা তো দেওয়ার দরকার ছিল না। যে ডমিনেন্ট আমার বেরিয়ে গেছে তাহলে আমি রিসেসিভ নয় কেন সেটা আমি খুঁজে বার করছি, কেন নয় এটা বোঝা গেল, যেহেতু এটা শেখার জন্য দেওয়া হয়েছে।